স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম মানুষ যিনি দেশের আইন মানেন না। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে নিজে স্টেটে ঢুকতে পারেননি, তিনি আসামি ছিলেন। তিনি আমাদের শেখাবেন দেশের আইন কোনটা। ওয়াকফ নিয়ে অমিত শাহকে করা জবাব মহুয়া মৈত্রের। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সুতি, জঙ্গিপুর, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। ওয়াকফ বিল নিয়ে বিজেপি এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার নদিয়ার তেহট্ট বিধানসভার নারায়ণপুর ১ নম্বর পঞ্চায়েতের কমিউনিটি হল এবং থানার পাড়া মহিলা আবাসন পরিদর্শনে যান মহুয়া মৈত্র। সেখানে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম মানুষ যিনি দেশের আইন মানেন না। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে নিজের স্টেটে ঢুকতে পারেননি, তিনি আসামি ছিলেন। তিনি আমাদের শেখাবেন দেশের আইন কোনটা। পশ্চিমবঙ্গ থেকে আমি কোর্টে গেছি। তৃণমূল সরকার প্রথম দিন থেকেই ওয়াকফ আইনের বিরোধিতা করেছে। সুপ্রিম কোর্ট আজকে যেটা বলেছে আমি মনে করি পরাজয়ের পথে, কারণ অন্তর্বর্তী স্থগিতাদেশ মাননীয় প্রধান বিচারপতি দিয়েছেন, যার ৩টে মূল বিষয় রয়েছে। প্রথমত, যেগুলো ডিনোটিফাই করা হয়েছে সেগুলো সেই রকমই থাকবে। দ্বিতীয়ত, যে সমস্ত ওয়াকফ সম্পত্তির সমস্যা রয়েছে সেগুলো সরকারিভাবে গ্রহণ করা যাবে না। তৃতীয়ত, সেন্ট্রাল ওয়াকফ কমিটিতে যেমন ২২ জন মেম্বার রয়েছে, সংখ্যাগরিষ্ঠতা মূলত মুসলমানদের হাতেই থাকবে। হিন্দুদের মন্দিরের ক্ষেত্রে যেমন হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং তারাই সিদ্ধান্ত নেন, ঠিক তেমনই ওয়াকফ কমিটিতেও মুসলিমদের সংখ্যাগরিষ্ঠরা রাখতে হবে। মহুয়া মৈত্র তিনি কি বলছেন শোনাব আপনাদের। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্টেটে ঢুকতে পারেননি, তিনি আসামি ছিলেন। তিনি আমাদের শেখাবেন দেশের আইন কে, দেশের আইন কি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ থেকে আমি কোর্টে গিয়েছি এবং আপনারা জানেন যে আমাদের সরকার এবং তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই আমরা ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্টের খুবই তীব্র বিরোধিতা করেছিলাম। এবং এই সুপ্রিম কোর্টের আজকে যেটা সুপ্রিম কোর্ট বলেছে আপনারা জানেন যে এটা আমি মনে করি এটা খুব বড় জয়ের পথে। কারণ অন্তর্বর্তী স্থগিতাদেশ যেটা চিফ জাস্টিস, যেটা মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে তিনি যেই অন্তর্বর্তী স্থগিতাদেশটা দিতে চলেছেন তার মধ্যে 3টে মেইন পয়েন্ট আছে। প্রথম, যেই ওয়াকফ বাই ইউজার যেগুলো ডিনোটিফাই করা হয়েছে সেগুলো সেরকমই থাকবে। সেকেন্ড হচ্ছে যে কোনো স্টেটে কোনো জায়গায় কোনো ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোনো প্রপার্টির যেটা ডিসপিউট আছে, ওয়াকফ সম্পত্তির ডিসপিউট আছে, সেটা সরকারিভাবে কিন্তু সেটাকে অধিগ্রহণ করা যাবে না। যাচাই ইনকোয়ারি করতে পারে ডিএম বা ডিস্ট্রিক্ট কালেক্টর, কিন্তু সেটা প্রপার্টিকে নেওয়া যাবে না। তাই ওয়াকফের সম্পত্তি হড়পে নেবে সরকার, এটা স্থগিতাদেশ রয়েছে। 3 নম্বর যেটা আইনটা এনেছিল যে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে ধরুন 22টা মেম্বার আছে, নতুন সংশোধনী আইনটা কি করলো, ওরা 22টা মেম্বারের মধ্যে বলল 10 জন মুসলমান থাকবেন এবং 12 জন অমুসলমান রাখতে পারেন। তার মানে মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা অমুসলমানদেরই থাকবে। এইটাকে উল্টে দিয়েছে এবং সরকার থেকে বলিয়ে নিয়েছে যে 2টো ম্যাক্সিমাম নন মুসলিম থাকবে। তার মানে সংখ্যাগরিষ্ঠতা মুসলিমদেরই নিজেদের বডির ওপর থাকবে, যেটা আর্টিকেল 26-এ তাদের গ্যারান্টি আছে। হিন্দুদের যেরকম নিজেদের মন্দির, নিজেদের চ্যারিটেবল ট্রাস্টে হিন্দুদেরই সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং তারাই নিজেদের এটা ধারণ করেন, মানে এটা নির্ধারণ করেন। এই 3টে পয়েন্টের স্থগিতাদেশ আমরা পেতে চলেছি, যেটা প্রধান বিচারপতি বললেন। তো আমরা এটা ভেরি ভেরি গুড নিউজ। এটা প্রথমবার একটা কনস্টিটিউশনাল কোর্ট, যেটা সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয়, পার্লামেন্টের এই অ্যাক্ট, যেটা পুরো আমরা তো প্রেজেন্ট ছিলাম, লোকে বলছে পার্লামেন্টে পাশ হয়েছে। পার্লামেন্টে কিভাবে পাশ হয়েছে আমরাও জানি যে কিভাবে তাদের সংখ্যাগরিষ্ঠতাকে ইউজ করে কিভাবে টিডিপিকে, কিভাবে জেডিইউকে মানে একেবারে হাতের মুঠোয় করে ঘাড় মুচড়ে কীভাবে এই আইনটা আনা হয়েছিল এবং খুব স্লিম মেজরিটিতে আইনটা হয়। 288 বনাম 232, 50 ভোটের ফারাক, মানে 25টা ভোট এদিক ওদিক হলে কিন্তু ওদের পক্ষে যেত না। তাই আজকে আমরা খুব খুশি যে আমি এবং অন্যরা সবাই কোর্টে গিয়েছিলাম এবং তৃণমূল কংগ্রেস, আমাদের মমতা ব্যানার্জি সবসময়ই আমরা রয়েছি যে জাস্টিসের সাথে। আমি মনে করি এটা খুব বড় আজকে আমাদের থেকে জয়। মুর্শিদাবাদের ঝামেলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তা হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোলটা হয়েছে ওটা কংগ্রেসের জেতা আসন, জেতার সময় জিতবে, ঝামেলা লাগলে তারা রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এই আশা আমি করি না। জনপ্রতিনিধিদের সঙ্গে থাকা উচিত। তৃণমূল যদি এটা করতো তাহলে তৃণমূলের 3 বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিস ভাঙা হতো না।
এত তাড়াহুড়ো করার কি ছিল? আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, আমি শান্তি চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো আপনাদের। পরিস্থিতির চাপে ওয়াকআপ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে? আপনি কি একসাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে খেতে পারেন? তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে? আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, কারণ আমি শান্তি চাই। আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে। বেঙ্গল যে ওয়াকআপ অ্যাক্ট আছে 1934 এর প্রভিন্সিয়াল লেজিসলেশন, দেন ওয়াকআপ অ্যাক্ট ন্যাশনাল হয় 1954 এ, দেন ওয়াকআপ অ্যাক্ট ন্যাশনাল 1995, নাও ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025, যেটা করেছে রিসেন্ট। আপনারা জানেন ওয়াকআপ বোর্ড কোয়াসি জুডিশিয়াল ফাংশন করে। আমি আমাদের এখানকারটা বলতে পারি, আমার যেমন অধিকার নেই যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পর্কে, ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার করা, তেমনি আপনারও ক্ষমতা নেই কোনো ব্যক্তির সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তির উপর আইন মোতাবেক সেটাকে গ্রহণ করা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।